যে এই ৩৬ দিন এবং তার পেছনে যদি আপনি কিছু আলোচনায় আনতে চান, কারণ হঠাৎ করে ৩৬ দিনই তো আর সব কিছু হয়নি, ইতিহাসটা পেছনও আছে, সেটা আমরা অনেক সময় হয়তো আলোচনায় আনতে চাই না। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই। জি, সালাম জিলুর ভাই, সালাম রনি ভাই। আমাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারতেছি যেটা একটা নতুন বাংলাদেশ, কারণ এতদিন আমার তৃতীয় মাত্রায় পার্টিসিপেট করার সুযোগ হয় নাই। আমি জানি জিলুর ভাই অনেক লিমিটেশনের মধ্যেও প্রোগ্রাম কন্টিনিউ করে গেছেন, এবং আমার মতো অনেকেই যারা সাংবাদিকতা যুক্ত হয়েছেন আমাদের অনেকেই ওনাকে ফ্রন্ট রানার হিসেবে কনসিডার করেন। সো আমি জিলুর ভাইয়ের সাথে আমার যখনই কথা হচ্ছে আমি ওনাকে সবসময় বলেছি দ্যাট উই ডু লুক আপ টু হিম, and thank you for continuing. থ্যাংক ইউ। বাট আমি 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 শুরুতেই বলেছি যেমনটা, আমি আপনার দ্বারা যথেষ্ট পরিমাণে ইন্সপায়ার্ড, যদি আপনি আমার অনেক ছোট, বাট আই এম ইন্সপায়ার্ড। না না, যেটা এখন ভাই আসলে যেটা হয়েছে দর্শকদের বলছি এবং সবাইকে, আমার মনে হয় কিছু বিষয় আসলে একটু পরিষ্কার করে যদি তুলে ধরা যায়। এই ৩৬ দিন আসলে এই আন্দোলনটা বয়েল হয়েছে। আমার মনে হয় এটা একটা বয়েলিং পয়েন্টে চলে এসেছিল, কারণ আপনি যদি দেখেন, আমরা যদি পেছনের দিকে ফিরে তাকাই, বাংলাদেশে এমন এমন সব ঘটনা ঘটেছে যে সমস্ত ঘটনায় আমরা কখনো দেখিনি যে কোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আপনি যদি 2009 সালের বিডিআর বিদ্রোহ বলেন, আপনি যদি এরপরে তাজরিন গার্মেন্টসে আগুনে পড়ে যাওয়া 150 থেকে 200 গার্মেন্টস শ্রমিক বলেন, আপনি যদি রানা প্লাজার বিধ্বস্ত হয়ে পড়ে যাওয়ার পরে প্রায় 2000 গার্মেন্টস কর্মী যারা মারা গিয়েছেন তাদের কথা বলেন, অসংখ্য স্টিমার দুর্ঘটনা হয়েছে, লঞ্চ ডুবি হয়েছে, অসংখ্য এরকম অনেক ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা হয়েছে, আগুনে মানুষজন পুরো কয়লা হয়ে গেছে, বারবার হয়েছে। কোথাও কখনো কোনো অ্যাকাউন্টেবিলিটি হয় নাই, কোথাও আপনি দেখেন নাই যে কাউকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার হয়তো করা হয়েছে, দেখা গেছে যে ওই লোক সরকার দলীয় লোক এবং একটা সুন্দর দিন বুঝে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে ওই লোক আবার এলাকা থেকে পলিটিক্স করতেছে। আমাদের ইলেকশন গুলোর দিকে যদি আপনি তাকান, 3টে ইলেকশন হয়েছে, 2014, 2018, 2023, এবং কোনো ইলেকশনে কোনো প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। সাধারণ জনগণ তাদের ভোট দিতে পারে নাই, সাধারণ লোকজন ভীত সন্ত্রস্তের মাধ্যমে দিন পার করেছে। প্রত্যেকটা ইনস্টিটিউশন, আপনি সামরিক বাহিনী বলেন, পুলিশ বলেন, অন্যান্য যে নিরাপত্তা এজেন্সি গুলো আছে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে অযোগ্য ব্যক্তিদেরকে তুলে তুলে এনে প্রমোট করা হয়েছে, তাদেরকে এমন সব জায়গাতে বসানো হয়েছে যেখানে বসার যোগ্যতাই তাদের নাই। এটা তো লাইক জেরেন আজিজ তো জাস্ট মাত্র একটা উদাহরণ, এরকম আরো বহু জায়গা আছে যেখানে অযোগ্য ব্যক্তিত্বে পূর্ণ করা হয়েছে, যোগ্য ব্যক্তিরা পেছনের দিকে পড়েছিলেন। আর যে সাফোকেশন হয়েছে, মানুষের রাইট সাফোকেশন, আমরা যারা জার্নালিস্ট, আমার যারা জার্নালিস্ট কলিগ আছেন বাংলাদেশে, তারা লিখতে পারতেন না মুক্ত হবে, একটা টেলিভিশন চ্যানেল প্রপারলি একটা নিউজ করতে পারতো না, সরকার থেকে যা বলা হতো সেই নিউজই তাদেরকে করতে হতো, এবং তাদেরকে দমানোর জন্য বাংলাদেশের সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের একটা উইং আছে, পিআরএমসি থেকে তাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং মাঝখানে রাখা হতো যে কে কখন সরকারের বিরুদ্ধে যে এরকম কোন রকম নিউজ করেছে। তো আপনি আবার এছাড়া তো মানুষের ভয়েস সাপ্রেস করার জন্য ড্রাকোনিয়ান সিকিউরিটি ল ছিল, ডিজিটাল সিকিউরিটি ল ছিল, যে লতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বন্ধু মুশতাক ভাইকে জেলখানায় রাখা হয়েছিল, উনি মারা গেছেন জেলখানায় দুঃখজনক ভাবে। আমার আরেক কলিগ কিশোর ভাই, উনি তো ওনাকে দেশ ছাড়তে হয়েছে, উনি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন নির্যাতন ফেস করতে করতে। তো এটা এত কিছু বলছি কারণ এই সব কিছুই কিন্তু ইনগ্রেডিয়েন্ট, এই সবকিছুই কিন্তু আপনার বারুদ হিসেবে জমা হয়েছে। আপনারা যা দেখেছেন 36 দিনে, এগুলো আস্তে 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 করে এগুলো সব বয়েল করেছে। তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি একটা দেশের এতগুলো এত বৃহৎ একটা জনগোষ্ঠীকে এভাবে দমন পীড়ন করতে 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 একেবারে তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন কি তারা একটু চেষ্টা করবে না নিজেকে রক্ষা করার জন্য? চেষ্টা তো অবশ্যই করবে। এবং তখন আপনি তো দমন পীড়ন করেছেন, তার উপর তখন আপনি ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করলেন, মানুষকে হত্যা করলেন পাখির মতো করে, টার্গেট করে করে স্নাইপার গান দিয়ে। আপনি এরপরে আর কি আশা করা যেতে পারে? একটা অনির্বাচিত এখন আমাকে সাংবাদিক হয়ে আমি এটা বলতে পারি না, বাট তারপরে এটা বলতে হবে, সেটা একরকম অনির্বাচিত সরকারই ছিল, কারণ সাধারণ লোকজনের কোনো ম্যান্ডেট তো আসলে তাদের ছিল না, কোনো সাধারণ লোকজন তাদেরকে ভোট দেয়নি, এটাও তারা হয়তো বোঝার চেষ্টা করেনি। আর দুর্নীতির কথা আর কি বলবো, দুর্নীতি তো এমন দুর্নীতি হয়েছে যে দেশের ব্যাংকগুলো সব ফুটো হয়ে গেছে। তো
এত কিছুর পরেও যে এরা এতদিন পর্যন্ত টিকে ছিল, আমার মনে হয় তার অন্যতম কারণ ছিল আমাদের দেশের মানুষের সরলতা এবং আইন প্রয়োগকারী সংস্থার যে ভয়াবহ রকমের টর্চার এর এর কাছে একটা ভয়ের বৃত্তে আবদ্ধ হয়ে থাকা। কারণ আমার মনে হয় এই ভয়ের বৃত্তে থেকে যদি তারা বের হয়ে আসতে না পারতেন, তাহলে তারা এখনো বোধহয় ওই ওই বৃত্তের মধ্যেই থাকতে হতো আর কি আমাদের সবাইকে। কিন্তু 16 তারিখে যখন ঘটনাগুলো ঘটলো, এটা যখন আরেকটু এসকালেট করে গেল, তারপরে যখন এতগুলো মানুষ মারা গেল, আমার মনে হয় সেটাই এটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করেছে। আপনি এতগুলো মানুষ মারা যাওয়ার পরেও আমি শেখ হাসিনার মধ্যে কিন্তু আপনি কোনো রকমের ভ্রুক্ষেপ অথবা কোনো রকমের রিয়াকশন আমরা কেউই লক্ষ্য করতে পারিনি। বরঞ্চ ওইখানে একটা সভা আয়োজন করে বলা হলো যে ওই আরাফাত এসে বললেন যে এদের মধ্যে কেউ কেউ নাকি ড্রাগ নিয়ে এসেছিলেন। আপনি একটু চিন্তা করেন তো, এটা কতটা অমানবিক একটা কথা। আপনি দেশের শীর্ষ সব ব্যবসায়ীদেরকে, যারা ওই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থাকতে মারাত্মকভাবে সহায়তা করেছে, আপনাদের সবাইকে ডেকে নিয়ে আসছেন এবং ডেকে নিয়ে এসে ওদেরকে সামনে বলতেছেন, পাবলিকলি বলতেছেন এতগুলো টেলিভিশন ক্যামেরার সামনে, যে যে ছেলেগুলো সাহসিকভাবে নিজের জীবনের পরোয়া না করে নিজের অধিকার স্থাপনের জন্য বন্দুকে নলের সামনে দাঁড়িয়ে গেল, আপনি তাকে বলতেছেন যে সে নাকি ড্রাগ খেয়ে আসছে, এদের শরীরে নাকি মাদকের ইয়ে পাওয়া গেছে। হাউ ডেয়ার ইউ! সে এই কাজটা করলো কিভাবে? এবং প্রধানমন্ত্রী ওইখানে বসেছিলেন। পরবর্তীতে তারা সবাই একই বললেন, এখানে জামাত শিবির ঢুকেছে, তৃতীয় পক্ষ ঢুকেছে। তৃতীয় পক্ষ কোথায় ছিল বাংলাদেশে? তৃতীয় পক্ষ কোথায়? বাংলাদেশে যে লক্ষ লক্ষ বিরোধী দলীয় কর্মীদেরকে ঢুকে আপনার জেলখানায় ঢোকানো হয়েছে, নেতা কর্মীদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, বছরের পর বছর টর্চার করা হয়েছে, বাংলাদেশে তো কোনো তৃতীয় পক্ষ এক্সিস্টই করার কথা না। যারা এসেছে সাধারণ লোকজন এসেছে, সাধারণ ছাত্ররা এসেছে, ওদের ছাত্রদেরকে যখন হত্যা করা হয়েছে ওদের অভিভাবকরা আসছে। আর আমাদের দেশের মিডল ক্লাস সোসাইটি যখন ইম্প্যাক্টেড হয়েছে, মিডল ক্লাস সোসাইটিকে কিন্তু আপনি কোথাও পার্টিসিপেশন করতে দেখবেন না বাংলাদেশে। নর্মালি তারা সবকিছু থেকে নিজেদের গা বাঁচিয়ে রাখে। যে বাচ্চাগুলো মারা গেছে এদের অধিকাংশই মিডল ক্লাস ফ্যামিলির সন্তান। এবং তারপরে যখন পাবলিক পার্টিসিপেশন হয়েছে, সেটাই হয়েছে যেটা হওয়ার ছিল। অফকোর্স she had to collapse and her government collapsed. And আরো লজ্জাস্কর ভাবে she has to, like এমনই লজ্জাস্কর ভাবে that she had to escape the country. সো এখন আমি মিস্টার রনি আপনাকে দিয়ে আবার আলোচনাটা শুরু করতে চাই যে এটা একটা চ্যাপ্টার গেল এবং এখন তাদের পরিণতি আসলে কি আশা করেন আপনি? শেখ হাসিনা এবং তার সহযোগী বা কোলাবোরেটর যেভাবেই বলি না কেন, নানান মাত্রার নানান গোত্রের আছে, কি শেখ হাসিনার বিচার হবে সেটা বলা হচ্ছে। এই বিচার কোথায় হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন দেখলাম কেউ কেউ গ্রেফতার হচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। এখন আমার এটাও একটা প্রশ্ন যে মামলাগুলো যদি একেবারে যথেষ্ট তথ্য প্রমাণাদির কোনো অভাব নেই, আই উড সে যে এক জুলকারনাইন সামি অনেক তথ্য প্রমাণ দিতে পারবে এদেরকে ট্রায়ালের মুখোমুখি করবার জন্য এবং চূড়ান্ত শাস্তি নিশ্চিত করবার জন্য। কিন্তু যেন তেন প্রকারে মামলা টামলা দিয়ে তাদের আবার ভবিষ্যতে পুনর্বাসনের একটা প্রক্রিয়া হয় কিনা সেটা নিয়ে, কারণ অতীতে আমরা অনেক মামলা দেখেছি এবং শেষ পর্যন্ত দেখা যায় সেসব মামলা কিছু হয় না। সো আপনার পরামর্শ কি এবং আপনি তাদের আসলে ভবিষ্যৎ কি দেখেন? সবাই বেঁচে আছেন, কেউ দেশে আছেন, শেখ হাসিনা তো দিল্লিতে আছেন। আচ্ছা, আমি লাস্ট যখন আমি তৃতীয় মাত্রায় শো এবং আমি সামি আপনার কাছেও শুনতে চাইবো যে এই ট্রায়ালটা আসলে বাংলাদেশের ভেতরে হওয়া উচিত কিনা, তাকে আনা যাবে কিনা, বা অন্যদের ট্রায়াল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া নিয়ে কিছু কিছু উদ্যোগের কথা আমরা শুনি। আপনার কাছে শুনবো মিস্টার রনি আগে। তো আমি যখন এই লাস্ট শো এখানে করলাম তখন আমি যেটা বলছিলাম এবং বারবার যেটা বলছি, আওয়ামী লীগ একটি আত্মঘাতী সংগঠন। তো এরপরে এই গণহত্যার পরে দেখা গেলো এটা আর কোনো রাজনৈতিক সংগঠন না। আওয়ামী লীগ অতীতেও যেটা করছে, সে তার রাজনীতি খেয়ে ক্ষমতার দিকে ছিল, ফলে ক্ষমতা যখন সে উচ্ছেদ হয়েছে তার সবই উচ্ছেদ হয়েছে, যার কোনো রাজনীতি নাই, ফলে তার কামব্যাক করার কোনো সুযোগ নেই। তো আপনি বলছেন আওয়ামী লীগের কামব্যাক করার কোনো সুযোগ নেই পলিটিক্যালি। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আত্মহত্যা করেছেন আপনি বলতে চাইছেন? সুইসাইড করছে, এটা সুইসাইডাল, ডেফিনেটলি সুইসাইডাল। আপনার পলিটিক্স নাই, আপনি ক্ষমতার জোরে যা আসা তা করতেছেন, পুলিশকে দিয়ে গুলি করাচ্ছেন, আর্মিকে কিনার চেষ্টা করতেছেন, আপনি মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, হ্যাঁ, যা খুশি তা করতেছেন। মানে এটা তো একটা কী বলবো, যে মানে তার নাম নিত তো আমাদের মানে কি বলতো রুচিতে বাঁধতো আর কি। হ্যাঁ, মানে সে মানে মানে প্যাথোলজিক্যাল লায়ার একজন। হ্যাঁ, মানে একটা যেখানে দরকার নেই ওখানেও সে দুটা মিশা কথা বলে। তো এরকম একটা মানে আপনার রেজিম সে চালাইছে।
তো সেইটা কামব্যাক এটা করবে কিভাবে? এটা কামব্যাক করানো হবে ল্যাবরেটরির মাধ্যমে। এটার অর্গানিক্যালি কামব্যাক করার কোনো সুযোগ নেই, কারণ তার পলিটিক্স বলে আর কিছু নাই। আরেকটা হলো এই ফ্যাসিজম বা আওয়ামী লীগের যে ফ্যাসিজম, এটাকে আমি বারবার বলতেছি, অনেক দিন ধরে বলতেছি, এটা কোনো ফ্যাসিজম না, এটা একটা মাফিয়াতন্ত্র। ফ্যাসিজম হইতে গেলেও একটা ইডিওলজি লাগে, সেটা আমি সমর্থন করি বা না করি, পাবলিকের পক্ষে যাক বা বিরুদ্ধে যাক, এটা আমরা পৃথিবীতে বহু দেখছি, বহু ইতিহাসে দেখছি। এবং কোনো ফ্যাসিস্ট এরকমভাবে পালায়া যায় না। এবং আওয়ামী লীগ যেটা বলতেছিল যে সে একটা গণহত্যা ফেস করার ঝুঁকিতে ছিল, পরে শেষে পর্যন্ত কিন্তু সেটাই সত্য হইল। এই গণহত্যার দিকে হাসিনা ঠেলে দিল তার গোটা কর্মী বাহিনীকে, তার লুটেরা কর্মী গুন্ডা বাহিনীকে গণহত্যার মুখে ফেলে দিয়ে সে পালাইলো। যার মিনিমাম কোনো ইডিওলজি আছে, সেটা হোক ফলস ইডিওলজি, সে ফাইট করবে, জীবন দিবে, মারা যাবে, হ্যাঁ, কিন্তু সেইভাবে পালায়া যাবে না। ফলে পালায় যাওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে, এটা যে কোনো পলিটিক্স ছিল না, কোনো ইডিওলজি ছিল না, মিথ্যা অর্থও ছিল না, এটা কেবলই মাত্র একটা লুটপাটতন্ত্র ছিল, লুটপাটের একটা সিন্ডিকেট ছিল। এটা একদম মানে বিনা তথ্যে প্রমাণ করা যায় এখন, হ্যাঁ, এটা এখন একটা মানে সাধারণ মানুষও সহজেই বুঝতে পারবেন। তো এটা গেলো একটা দিক। ফলে তারপরেও যদি এটাকে কেউ কামব্যাক করানোর দুঃস্বপ্ন দেখে থাকে, তাহলে সেটা হলো ল্যাবরেটরির মাধ্যমে আপনি করাইতে পারেন, হ্যাঁ, এটা ক্লোনিং করায় করতে পারেন, হ্যাঁ, সেটা রোবোটিক আকারে করতে পারেন, কিন্তু এটা অর্গানিক্যালি আর এটা ব্যাক করবে না, হ্যাঁ, এটা হলো পরিষ্কার। আরেকটা হলো কেন ব্যাক করবে না, এই অভ্যুত্থানটা বুঝতে হবে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হয়েছে, সো কল্ড আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হয়েছে। এই শোতে আমি তখন ওই দিনও বলেছিলাম, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে গণহত্যাকারী চেতনায় পরিণত করছে, এবং শাহবাগের কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার যে ফ্যাসিস্ট আপনার কি বলে যে আপনার এটার যে ফ্যাসিস্ট রূপান্তর সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়েছে। এবং তার সাথে মুক্তিযুদ্ধের চেতনা তো তাদের মুখের কথা ছিল, কিন্তু চেতনা তো আসলে ধারে কাছেও তারা ছিলেন না। সেটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা বা গণতন্ত্র, বুদ্ধিজীবিতা, সাংবাদিকতা সবকিছুকে ব্ল্যাকমেল করেছে, আর তার শিকারে পরিণত হয়েছে এখানকার মেইনস্ট্রিম বুদ্ধিজীবী, সকল বুদ্ধিজীবীরা। ফলে এই যে গণহত্যাকারী মুক্তিযুদ্ধের চেতনা, এবং এই মুক্তিযুদ্ধের চেতনা অনেকগুলো পকেট আছে, এর মধ্যে একটা শক্তিশালী পকেট হলো বঙ্গবন্ধু পকেট। কে বঙ্গবন্ধু না? আমি বঙ্গবন্ধু, আপনি বঙ্গবন্ধু, আবু সাইদ বঙ্গবন্ধু, হ্যাঁ, সামি ভাই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একটা সার্বজনীন টার্ম, যে বাংলার বন্ধু, বাংলাকে ভালোবাসে, যারা বুকচিতা আছে তারা প্রত্যেকে একটা বঙ্গবন্ধু। শেখ মুজিব তো বঙ্গবন্ধু না, বরং সে ফ্যাসিবাদের জনক, সে এখানে বাকশালের জনক, হ্যাঁ, এবং সে তো বাই চান্স লিডার। ভাসানী তো মূলত আমাদের মূল নেতা, এবং 69 গণঅভ্যুত্থান একটু হার্শ আমি বলবো যে তার ডেফিনেটলি অবদান, কারণ মুক্তিযুদ্ধের অবদান সবার, এই যে এই সবার আছে, কিন্তু মুক্তিযুদ্ধের সিঙ্গেল আউট করা হয় যেখানে, সেটা তো আওয়ামী লীগের সমস্যা। কিন্তু মুক্তিযুদ্ধে তার অবদান বা মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ তিনিই ছিলেন রাজনৈতিক। মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ প্রত্যেকে, যেমন আপনি কি এখন বলতে পারবেন এই যে চিটাগাং রোডে যে হকার ছেলেটা পুলিশের গুলি খেয়ে মারা গেল, এই 24-এর গণঅভ্যুত্থানে সে প্রধান লোক না? যে কৃষক বন্দুক যুদ্ধ, যে কৃষক যে শ্রমিক আপনার বিদ্রোহ করলো, 69-এর গণঅভ্যুত্থান করলো, মারা গেল, ও কি জাতির পিতা না? প্রত্যেকে জাতির পিতা। আপনি যখন সিঙ্গেল আউট করবেন, হ্যাঁ, আমি তো মনে করি এই যে এটা আপনি ক্ষোভের কারণে বলছি না, আমি রিয়েলি মিন ইট। বঙ্গবন্ধু একটা সার্বজনীন টার্ম। এই যে বাচ্চা ছেলেগুলো যারা ড্রেনের ময়লা পরিষ্কার করতে হাত ঢুকাই দিয়া, এরা বঙ্গবন্ধু না? এতে তো কোনো পয়সা দিতে হয়েছে রাস্তাঘাটে এগুলো কন্ট্রোল করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য? কোনো আওয়ামী চোর কি এদের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসে? বঙ্গবন্ধু টার্মটাকে এই যে সিঙ্গেল আউট করে এই যে আওয়ামী সম্পত্তি বানানো হয়েছে, এবং এই যে নানা রকম জরিপ টরিপ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এবং বাংলাদেশের 71-কে আমি বারবার বলছি, 71-এর চেতনাকে পরাজিত করতে না পারলে, 71-এর আওয়ামী চেতনাকে পরাজিত না করতে পারলে বাংলাদেশের নতুন সূচনা হবে না। এটা 15 বছর যাবত আমি স্টিল এটা বলি, এখনও এটা পরাজিত হয় নাই, কারণ এটার কালচারাল এজেন্টগুলো এখনও শক্তিশালী। শেখ মুজিব বা বঙ্গবন্ধু যাই বলেন, এইটা একটা দুর্নীতির রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে। বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে, এটা যদি আপনি প্রকাশ করেন, যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে। একটা নাম দিয়ে এত দুর্নীতি হইতে পারে? একটা টয়লেটখানার থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু, বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড়। তো ফলে এই যে দুর্নীতির একটা সোনার খনি বঙ্গবন্ধু, তাকে আপনি জাতির পিতা, জাতির মডেল আকারে হাজির করতেছেন। হ্যাঁ, তো আপনার অবদান যদি থাইকাও থাকে শেখ মুজিবের, সেটা আপনি যেভাবে পোর্ট্রেট করলেন, সেটা পোর্ট্রেট করলে ডক্টর ইউনূস সাহেব এটা রাইটলি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু, সেটা 71-এর আগেই করা হয়েছে। হ্যাঁ, সেটা, এবং আপনি 74 সালে বা 71 সালে করা হয়েছে, এবং আপনি দেখেন 75 সালের এই ঘটনার পরে, এরকম ম্যাসিভ কিলিং এর পরে, পুরো পরিবার সহ 76 সালে আওয়ামী লীগ এখন যেটা করতেছে, বঙ্গবন্ধু কোটায় ফেরত আসার চেষ্টা করছে। আওয়ামী লীগ যখন পলিটিক্যালি পরাজিত হয়, তখন তারা কতগুলো ভেগ ধরে। 1 নাম্বার ভেগ হলো তারা হিন্দু সাজে, মাইনরিটি কার্ড খেলে। 2 নাম্বার ভেগ হলো কালচারাল কার্ড খেলে, সংস্কৃতি সেবী সাজে।
হ্যাঁ 3 নাম্বার কার্ড, এরকম অনেকগুলো কার্ড, এর মধ্যে একটা বড় কার্ড হলো বঙ্গবন্ধু কার্ড করে। বঙ্গবন্ধুকে এই যে সার্বজনীন করা, এইটা ফ্যাসিবাদের একটা ওল্ড পুরানা ভার্সন। কারণ আমি এটা বারবার বলছি, ঐতিহ্য পূজা হ্যাঁ ফ্যাসিবাদের চেয়ে পুরানা। ফলে আমি একটু শেষ করি, জি, please। ফলে ওই